আমরা দেখবো, এটা আমাদের 180 পেজ। আমাদের যে বইটা আমরা সবসময় ফলো করি সেটা হলো কি MB3 ম্যাথ রিভিউ যে বইটা, সেখান থেকে আমরা 180 পেজ থেকে 190 পেজ পর্যন্ত আমরা এখান থেকে ম্যাথগুলো দেখবো, ঠিক আছে। আচ্ছা, গড় আমরা সাধারণত কি জানি? গড় আমরা জানি যে সংখ্যাগুলোর সমষ্টি কতগুলো আছে, সংখ্যাগুলোর সমষ্টিকে আমরা অত পরিমাণ দ্বারা ভাগ করি, তাহলে আমাদের মোটামুটি গড় বেড়ে চলে আসে। এই গড়টাই বিভিন্ন এক্সামে বিভিন্ন রকম ভাবে আসে। বিগত ইভেন এটা BCS লিখিত পরীক্ষার ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট একটা টপিক। বিগত ফরচুনার লিখিত পরীক্ষাতে এখান থেকে একটা ম্যাথ আসছিল, গড়ের একটা ম্যাথ ছিল, ঠিক আছে। এবং যে কোনো ম্যাথ করার ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ক্যালকুলেশন আমাদের যে কোনো ম্যাথ করার ক্ষেত্রে যদি আমরা জাস্ট ক্যালকুলেশনের আগে পর্যন্ত খাতায় লিখে রাখি তাহলে হবে না, সমগ্র ক্যালকুলেশনটা আমাদের সলভ করে করতে হবে। ক্যালকুলেশন সলভ না করা পর্যন্ত পরীক্ষার হলে গিয়ে আমরা কখনো মিলাতে পারবো না। শুধু যদি আমরা সূত্র পর্যন্ত লিখে রাখি বা মান বাসায় লিখে রাখি, বাসায় প্র্যাকটিস করার সময় এটা কখনো নিয়ম না। আমাদের কি করতে হবে? সম্পূর্ণ ক্যালকুলেটর সলভ করতে হবে। এবং এটা কখনোই আমরা ক্যালকুলেটরও সলভ করবো না, আমরা হাতে লিখে সলভ করবো। কারণ যে কোনো জবের এক্সাম, BCS বলা হোক বা যে কোনো এক্সাম বলা হোক, কখনো আমাদের ক্যালকুলেটর করতে হবে অ্যালাউড না। এই জন্য আমাদের কি করতে হবে? হাতে লিখে এগুলো সলভ করতে হবে। আচ্ছা, গড় থেকে আমরা ফার্স্ট অফ অল যে ম্যাথটা করবো সেটা আমরা এখান থেকে আগাই। আমরা ম্যাথ করার মাধ্যমে কনসেপ্টটা ক্লিয়ার করব। আচ্ছা, 180 পেজের একটা ম্যাথ ছিল এরকম যে 100 জন শিক্ষার্থীর, এটা 35 BCS আসা একটা ম্যাথ, 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নাম্বার 70। পরিসংখ্যানে গড় নম্বর কত? 70, ঠিক আছে। এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নাম্বার এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নাম্বার 75, ঠিক আছে। শিক্ষার্থীর মধ্যে ছাত্রী তাহলে কয়জন? 60 জন। এখানে বলছে ছাত্রদের গড় কত? তার মানে যেহেতু এখানে আমাদের 100 জন শিক্ষার্থী টোটাল, 60 জন ছাত্রী হয়ে গেছে, তাহলে ছাত্র কতজন হবে? 100 থেকে ওই 60টা বিয়োগ করে 40 জন আমাদের ছাত্র হইল, ঠিক আছে। 40 জন আমরা ছাত্র পাইছি। তাহলে এখান থেকে 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নাম্বার যেহেতু এত, আমাদের এখান থেকে এটা আমরা সলভ করবো কিভাবে? যে 100 জন শিক্ষার্থীর মোট নাম্বার কত? 100 জন শিক্ষার্থীর মোট নাম্বার হবে, একজনের, এটা গড় যেহেতু বলছে, টোটাল নাম্বার কত হবে? 100 × 70। সংক্ষেপে বলি যে 100 জন শিক্ষার্থী যেহেতু গড় নাম্বার এতটুকু, তার মানে প্রত্যেকের গড় নাম্বার 70, তার মানে 100 জনের গড় নাম্বার কত হবে? 100 × 70। 60 জনের গড় এত, যতজন শিক্ষার্থীর গড় যত, ওইটা দ্বারা আমাদের গুণ করতে হবে 60 × 75, ঠিক আছে। অবশিষ্ট ছাত্র ছিল 40, সেই 40 জনের গড় ধরলাম আমাদের এখান থেকে x। টোটাল নাম্বার এখানে ছাত্রীদের টোটাল নাম্বার, ছাত্রদের টোটাল নাম্বার, ছাত্রী এবং ছাত্রদের টোটাল নাম্বার মানে তো মোট নাম্বার, তাই কিনা? এটা আমরা এভাবে সূত্রটা লিখতে পারি যে মোট নম্বর ইকুয়ালস টু টোটাল ছাত্রীদের নম্বর প্লাস টোটাল ছাত্রদের নম্বর। শুধু নম্বর না, বয়স হোক বা যাই হোক না কেন, সবসময় এটা এভাবে এই সূত্রটা আসবে। যে এটা আমার সূত্রটা এরকম করবো যে মোট সমান প্রথম অংশের মোট প্লাস দ্বিতীয় অংশের মোট, বা এটা যে কোনো শিক্ষার্থী যে কোনো ভাবে সূত্রটা ফলো করতে পারে। এখানে মোট নাম্বার ছিল এটা ছাত্রীদের মোট, ছাত্রদের মোট, কারণ ছাত্র মিলেই তাহলে 100 হয়, এবং এই গড় এবং 75 এবং x এর গড় মানে তো আসলে 70 হবে। এই জন্য ওই দুটো সমষ্টি সমান এটা। এখান থেকে আমরা জাস্ট ক্যালকুলেশন করবো। 0 এখান থেকে আমরা 250 করে এখানে কি করবো? 4 দ্বারা এখান থেকে আমরা সিম্পল ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এখান থেকে এটা ভাগ করে দেবো। ভাগ করে আমাদের যে অ্যানসারটা হবে সেটা আমাদের নির্ণয় মান।
মানে 62.5 এটাই হলো আমাদের এই ছাত্রদের গড় নম্বর। আমি আগেই বলছি যে কোনো জায়গাতে যদি আমরা এইটুকু পর্যন্ত বাসায় ক্যালকুলেশনের সময় লিখে রাখি তাহলে পরীক্ষার হলে কি হয়তো আমরা ভাগটাও করতে পারবো না, কারণ আমাদের এই প্র্যাকটিসটা আমাদের তৈরি হবে না। আমাদের প্র্যাকটিস করার নিয়ম কি, আমাদের সম্পূর্ণ ক্যালকুলেশন সাথে সাথে সলভ করা উচিত, যাতে আমরা পরীক্ষার হলেটা দ্রুত সলভ করতে পারি। এখানে অর্ধেক ক্যালকুলেশন লিখে দিলে পরীক্ষা হলে আমরা যদি এক্সপেক্ট করি যে সম্পূর্ণ ক্যালকুলেশন সলভ করবো, তাহলে সেটা ভুল। আমরা সম্পূর্ণ সলভটা আমরা আগেই বাসায় প্র্যাকটিস করার সময় তখনই করে ফেলবো। গড় থেকে কখনোই বিসিএস কোনো কঠিন ম্যাথ আসে না। আচ্ছা, নেক্সট 181 পেজে একটা ম্যাথ আছে এরকম যে এক্স ও ওয়াই এর মানের গড় 9। এটা 41 বিসিএস এই ধরনের একটা ম্যাথ আসছিল। এক্স এবং ওয়াই এর মানের গড় 9 বলা ছিল। জেড সমান 12 হইলে, এটা আসলে 24 বিসিএস আসা একটা ম্যাথ ছিল। 20 বিসিএস অ্যাকচুয়ালি, নট 24, 20 বিসিএস। তো এক্স জেড সমান 12 হইলে এক্স ওয়াই ও জেড এর মানের গড় কত? ঠিক আছে, এখান থেকে আমরা দেখব কি x এবং y এর মানের গড় এত, দ্যাট মিন্স x প্লাস y বাই 2 সমান 9 এখানে বলে দেওয়া আছে, তাই কিনা? তার মানে শুধু x প্লাস y কত হবে? 9 এর কোনো 18, y এর মানের সমষ্টি হবে এটা, এবং z বলা ছিল এত, তাহলে x প্লাস y প্লাস z বাই 3 এটা হলো তিনটারই গড়। x প্লাস y এর মান আমরা এখানে 18 জানি, 18 লিখলাম, z সমান 12 জানি, 12 লিখলাম, 3 লিখলাম, তাহলে যোগ করে 3 দ্বারা ভাগ করে কত হবে? 10, এবং 10টাই হবে আমাদের x এবং y এবং z এর গড়। শেষ। পেজে একটা ম্যাথ ছিল, এটাও একরকম বিসিএস এ আসছিল। মোটামুটি এখান থেকে বিসিএস এ যে সমস্ত ম্যাথগুলো আছে সেগুলি মোটামুটি বেশ কনসেপচুয়াল ম্যাথ, এবং এগুলোর মধ্যে থেকে ঘুরে ফিরে আসে। আমরা এই জন্য এগুলো ভালোভাবে দেখব। 10টি সংখ্যার যোগফল 462, প্রথম ম্যাথের মতো এটা অনেকটা। দশটি সংখ্যার যোগফল 462, 462। এদের মধ্যে প্রথম 4টার গড় 52, প্রথম 4টির গড় 52 বলছে, শেষ 5টির গড় 38, শেষ 5টির গড় 38। ঠিক আছে, তাহলে মাঝখানে যে একটা সংখ্যা ছিল তার গড় কত? পঞ্চম সংখ্যাটি কত সেটা আমাদের বের করতে বলছে। যেহেতু মোট নাম্বার আমাদের 10টা, 10এর মধ্যে প্রথম 4টা গেছে, শেষ 5টা গেছে, মাঝখানে পঞ্চমতম যে নাম্বার ছিল সেটা আমাদের এখান থেকে বের করতে বলা হয়েছে। তো এটার জন্য আমরা করব কি, প্রথম 4টির গড় এত, অতএব প্রথম আর 10টির গড় যোগফলের মান বলে দেওয়া আছে, এটা টোটাল বলে দেওয়া আছে। প্রথম 4টির সমষ্টি তাহলে কত হবে? 52 into 4, 208। শেষ 5টির সমষ্টি কত হবে? 5 into 38। তাহলে এখান থেকে আমাদের এই 9টির সমষ্টি কতটুকু আসতেছে এখানে আমাদের যোগ করে দেবো, জাস্ট স্ট্রেট যোগ করে দেবো এখান থেকে আমরা। তাহলে 9টির সমষ্টি আমাদের আসলে কত? এই মানটা আসছে এখান থেকে। তাহলে 10টির যোগফল এত বা 10টির সমষ্টি এত, 9টির সমষ্টি এত। তাহলে পঞ্চম সংখ্যা বলুক বা অষ্টম সংখ্যা বলুক বা অবশিষ্ট যে সংখ্যায় থাকুক না কেন, সেই পঞ্চম অবশিষ্ট সংখ্যাটি কত হবে? এই টোটাল সমষ্টি থেকে আমরা এটা বিয়োগ করে দেব। বিয়োগ করে দিলে যেটা মান আসবে ওটাই আমাদের সেই পঞ্চম সংখ্যা। ঠিক আছে, 184 পেজে 18 বিসিএস একটা
18তম বিসিএস আসলে এটা 41 বিসিএস এও সিমিলার টাইপের একটা ম্যাথ আসছিল। 41 এর ঠিক লিখিত পরীক্ষাতে আসছিল এটা ঠিক। 6, 8 ও 10 এর গাণিতিক গড় কি হবে? 7, 9 ও কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান। তাহলে ধরলাম আমাদের সেই সংখ্যাটি আমাদের x। তাহলে 6, 8 এবং 10 এর গাণিতিক গড় কত হবে? 6 যোগ 8 যোগ 10 ভাগ 3। আর এই 7, 8 এবং x এর গড় কত হবে? এত ভাগ 3, যেহেতু তিনটা সংখ্যা 3। তাহলে এখান থেকে কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? যেহেতু সমান বলছে উভয়ের সমান, এটা জাস্ট ক্যালকুলেশন করবো, ম্যাথ শেষ। 8, 6, 14, 8, 10, 24, 3, 3 নিচে কেটে গেল, 7, 9, 16 প্লাস x, অতএব এই সংখ্যা হলো 8। অ্যান্সার 8। খুবই সহজ ম্যাথ ছিল এটা। আচ্ছা, আমাদের মোটামুটি আমাদের আজকের এই টপিকে যে সমস্ত ম্যাথগুলো ছিল আমরা মোটামুটি এগুলো সবগুলো এখান থেকে সলভ করে ফেলছি। এখান থেকে আমাদের এই বিভিন্ন যে টাইপগুলো ছিল সবগুলো টাইপ আমরা মোটামুটি এখানে দেখানো হয়েছে। আশা করা যায় এখান থেকে যদি সামনের এক্সামগুলোতে বা সামনের প্রিলিমিনারি এক্সামগুলোতে যদি কোনো ম্যাথ আসে, আমার মনে হয় শিক্ষার্থীরা এখান থেকে খুব সহজে এখান থেকে সলভ করতে পারবে বলে বিশ্বাস রাখা যায়, যদি তারা এগুলো সেভাবে অ্যাচিভ করে রাখে। মোটামুটি যেই সব ম্যাথগুলো ছিল এগুলোই মোটামুটি বিভিন্ন বিশেষ এক্সামগুলোতে ঘুরে ফিরে সাধারণত এই ম্যাথগুলো এখান থেকে আসে। ঠিক আছে, তো আমরা মোটামুটি আজকে একদম শেষ প্রান্তে চলে আসছি। আমরা এই ম্যাথগুলো ভালোভাবে বাসায় সলভ করার চেষ্টা করব, প্র্যাকটিস করব, তাহলে ইনশাল্লাহ আমাদের ম্যাথের যে দুর্বলতাগুলো আছে এখান থেকে সেগুলো সলভ হবে এবং আমাদের সামনে প্রিলিমিনারি যে এক্সামগুলো আছে এখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে যদি আমরা এই টাইপের ম্যাথগুলো আমরা বাসায় বসে প্র্যাকটিস করি। এবং যদি কোনো ম্যাথ করতে যদি শিক্ষার্থীদের সমস্যা হয় আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন, সেক্ষেত্রে আমরা সেটা সাধারণত সলভ দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো আমাদের এই ক্লাসটি মোটামুটি এখানে সমাপ্ত। সামনের ক্লাসে হয়তো হাজির হবো। আজকের মতো